ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে কিছু আলোচনা হবে। এর আগে আমরা 12টা টেন্স পড়েছি 3টে ভাগে, ABC। আমাদের ওয়ার্ল্ড অফ ইংলিশে 3টি টেন্সকে আমরা ABC হিসেবে ভাগ করেছিলাম। এ মানে প্রেজেন্ট, বি মানে পাস্ট, সি মানে ফিউচার। তারপর টু বি ভার্ব ছিল, টু বি ভার্বের ABC, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপর টু হ্যাভ ভার্ব ছিল। আজকে দেখব ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার ভার্বটি কোথায় ব্যবহার হবে? যখন দেখব আমরা সাবজেক্টটি আনসার্টেন, নিশ্চিত নয়, এবং একটা কিছু আছে বোঝা যাচ্ছে, কিন্তু যার আছে তার প্রাণ নেই, অথবা দেখা যাচ্ছে যার জিনিসটি সে অনুপস্থিত, তাকে উজ্জ্ব রাখা হয়েছে বাক্যটিতে। এইরকম অবস্থায় আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? ইন্ট্রোডাক্টরি মানে শুরু, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো। কি দিয়ে পরিচয় করানো? বাক্যটার পরিচয়ই করাচ্ছি দেয়ার দিয়ে, THERE। তো আমরা কিভাবে এই দেয়ার দিয়ে বাক্যগুলো শুরু করব তা আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে আছে রাস্তার পাশে একটি গাছ আছে। সিম্পল কথা, রাস্তার পাশে একটি গাছ আছে। এখানে আছে শব্দটা ব্যবহার করছি। তো আমরা যখন আছে শব্দটা ব্যবহার করছি তখন এখানে দেখা যাচ্ছে যে কার আছে? রাস্তার পাশে আছে, কিন্তু এর গাছটির মালিককে উল্লেখ নেই। রাম, শ্যাম, যদু, মধু যাই হোক না কেন, এই মালিকটা এখানে কিন্তু আনসার্টেন। পজেসর, আসল যে মালিক, সেটা অনুপস্থিত, কিন্তু বোঝা যাচ্ছে যে রাস্তার আছে। সেই রকম ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ব্যবহার হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে রাস্তার পাশে, রাস্তার উপর, রাস্তার পেছনে, এই রাস্তার শেষে, এই রকম অবস্থায় এই জিনিসটি অবস্থান করবে। তো এখানে নিয়মটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে দেয়ার দিয়ে শুরু হলো, দেয়ার, তারপর টু বি ভার্ব করবে। টু বি ভার্ব কি? অ্যামিজা, এটাকে বলে টু বি ভার্ব, টু বি ভার্ব। তারপর যে জিনিসটি আছে, যে জিনিসটি আমাদের, কোন জিনিসটি আছে? এখানে যেমন একটি গাছ। তারপর কি আসবে? তারপর আসবে একটি প্রিপোজিশন। কেন? এখানে এই যে রাস্তার কোথায় আছে, যার জন্য রাস্তার পাশে আছে, রাস্তার উপরে হলে একটা প্রিপোজিশন বসতো, তাহলে এরপরেই আমাদের বসবে প্রিপোজিশন। তারপরে যার জিনিসটি আছে, কার জিনিসটি আছে? এখানে প্রাণহীন জিনিস, রাস্তা। তারপরে দেখাচ্ছি এটা আমি, যার জিনিসটি আছে। এবার দেখো, এখানে আমাকে দেখতে হবে যে জিনিসটি আছে আর যার জিনিসটি আছে, এই দুটো জিনিস, এই দুটোর উপর ভিত্তি করে আমরা বাক্যটাকে তৈরি করব। তার মানে প্রথমে দেখবো আমরা এই সূত্র অনুযায়ী যদি বসাই, তাহলে প্রথমে কি দেখবো? দেয়ার বসাবো, দেয়ার হয়ে গেল। দেয়ার অ্যামিজারের কি বসাবো? এটা নির্ভর করবে যে জিনিসটি আছে সেটা কটা। দেখো এখানে একটি গাছ আছে, যার জন্য আমরা অ্যামিজারের ইজ বসিয়ে দেবো, তাহলে কি হবে? দেয়ার ইজ। কিন্তু যদি এখানে থাকতো 5টা গাছ, তাহলে আর হয়ে যেত। যদি অনেকগুলো গাছ, আর হয়ে যেত। এটা নির্ভর করবে, এই অ্যামিজার নির্ভর করবে এই যে জিনিসটি, মানে পেছনের ভার্বটির উপর এটা নির্ভর করবে। এটা কিন্তু একটা মজার ব্যাপার যে এইখানে টু বি ভার্বটা আমাদের সবসময় নির্ভর করে আগেরটার উপর। আমরা এর আগে টু বি ভার্বে দেখেছি, আগে সিঙ্গুলার না প্লুরাল, তার উপর এটা নির্ভর করতো, কিন্তু এই ক্ষেত্রে নির্ভর করবে পেছনের জিনিসটির উপর। এটা আমাদের মনে রাখতে হবে। টু ইন্ট্রোডাক্টরি দেয়ারে এই টু বি ভার্বটা সিঙ্গুলার কি প্লুরালের টু বি ভার্ব হবে, সেটা নির্ভর করবে পেছনেরটার উপর। যেহেতু এখানে একটি গাছ, তাহলে ইজ বসলো, এবং তারপরে কি আছে? যে জিনিসটি আছে। যে জিনিসটি, কোন জিনিসটি আছে? এ ট্রি হয়ে গেল। এবার প্লাস প্রিপোজিশন। এবার প্রিপোজিশনটা হচ্ছে কোথায় আছে? এখানে পাশে আছে। প্রিপোজিশনটা পাশে আছে, তাহলে পাশে থাকলে আমাদের কোন প্রিপোজিশন ব্যবহার হয়? বিসাইড ব্যবহার হবে, বিসাইড হয়ে গেল। তারপরে যার জিনিসটি আছে, কার আছে? রোড, বিসাইড দা রোড, দা রোড। সিম্পল। কি হলো বাক্যটা? দেয়ার ইজ এ ট্রি বিসাইড দা রোড। সিম্পল। একদম এইভাবে যদি আমরা এটাকেই বলি, রাস্তার পাশে একটি গাছ ছিল। আমরা বলছি রাস্তার পাশে একটি গাছ আছে, জায়গায় লিখে দিলাম ছিল। ব্যাস, তাহলে কি হলো?
রাস্তার পাশে একটি গাছ ছিল যখনই বলছি তখনই দেখো এটা বুঝে গেছে এটা পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে হলে এটা এ হবে না, এটা বি হয়ে যাবে। এবার বি হলে আমাদের এই টু বি ভার্বটা শুধু চেঞ্জ হবে। কি হবে? এখানে টু বি ভার্বটা এই সূত্র অনুযায়ী এই টু বি ভার্বটা কি হয়ে যাবে? এখানে টু বি ভার্বটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার। তাহলে ঠিক একই রকম ভাবে দেয়ার বসবে। এবার একটি জিনিসটাকে, একটি গাছ আছে তার জন্য ওয়াজ বসলো, যে জিনিসটি আছে যার জন্য এ ট্রি হয়ে গেল এ ট্রি। তারপর প্রিপোজিশন ছিল কি? প্রিপোজিশন পাশে বিসাইড, বিসাইড। তারপর যার জিনিসটি ছিল কি? দ্য রোড, রোড। ক্লাসটা কেটে দিলাম, বাক্যটা হয়ে গেল। তার মানে কি হলো? এখানে এটা হবে না, দেয়ার ওয়াজ আ ট্রি বিসাইড দ্য রোড। সিম্পলি এটা যদি ছিল রাস্তার পাশে একটি গাছ থাকবে, থাকবে। সিম্পল সূত্র অনুযায়ী কি হয়ে যাবে? সূত্র হয়ে এখানে প্রথমেই দেয়ার বসে গেল, টু বি ভার্ব এখানে ফিউচার টেন্স, এটা বি হবে না, তখন সি হয়ে যাবে। কেন? ভবিষ্যতে হলে আমরা সি টেন্স ব্যবহার করছি, সি হলে শ্যাল বি উইল বি হবে। তাহলে একটি গাছ যেহেতু আছে, এ ট্রি, এ ট্রিটা পেছনে বসিয়ে দিলাম। তাহলে এটার এ ট্রির জন্য আমি বলেছি ওই পেছনেরটার জন্য টু বি ভার্বটা হবে, এ ট্রির জন্য শ্যাল বি হবে না, উইল বি হবে, উইল বি। দেয়ার উইল বি আ ট্রি। এবার প্রিপোজিশন কি পাশে? বিসাইড দ্য রোড হয়ে গেল, দেয়ার উইল বি আ ট্রি বিসাইড দ্য রোড। সিম্পল। এবার এটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি একটা কথা বলছি যে ব্যাগে একটি কলম আছে। সিম্পল ব্যাপার, ব্যাগে একটি কলম আছে। এবার দেখো ব্যাগে একটি কলম আছে। সিম্পলি ওই সূত্র অনুযায়ী কি সূত্রটা ছিল? দেয়ার বসবে প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস যে জিনিসটি আছে, জিনিসটি আছে প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস যার জিনিসটি আছে, যার জিনিসটি আছে। সিম্পল। এবার আমি কাটি এক এক করে একটার জায়গায় একটা কাটবো, দেখা যাক কি হয়। দেয়ার বসবে, দেয়ার হয়ে গেল। টু বি ভার্ব এখানে আছে প্রেজেন্ট টেন্সে, তার মানে এটা এ টেন্স। এ টেন্সে হলে টু বি ভার্ব অ্যাম ইজ আর এর মধ্যে কি হবে? ইজ হয়ে যাবে, যেহেতু একটি ব্যাগ। দেয়ার হয়ে গেল, ইজ হয়ে গেল। যে জিনিসটি আছে কি? এ পেন হয়ে গেল। তারপর প্রিপোজিশন কি? ব্যাগে, ব্যাগে বলতে ব্যাগের ভেতরে আছে। আমি যদি বলতাম ব্যাগের নিচে, তাহলে আন্ডার। যেহেতু ব্যাগের ভেতরে আছে তাহলে প্রিপোজিশনটা ইন হয়ে যাবে। যদি বলতাম ব্যাগের পাশে আছে, বিসাইড। যদি বলতাম ব্যাগের সামনে আছে, বিফোর। ব্যাগের পেছনে আছে, বিহাইন্ড। এইভাবে করে প্রিপোজিশনটা আমাদের নির্দেশ করতে হবে। ব্যাগের কোন যার আছে, এই প্রাণহীন জিনিসের যার আছে তার কোথায় আছে, সেই অনুযায়ী ইন। যার জিনিসটি আছে এখানে কে আছে, কার আছে? দা ব্যাগ, দা ব্যাগ। সিম্পল হয়ে গেল। তার মানে কি হলো বাক্যটা? দেয়ার ইজ এ পেন ইন দা ব্যাগ। সিম্পল। এবার বলতে পারো তাহলে এটা নাবাচক বাক্যটা কি হবে? যেমন ব্যাগে একটি কলম আছে, ব্যাগে একটি না বলে ব্যাগে কলম নেই। কি বললাম? কলম জায়গায় কলম নেই। তাহলে এটা ওই ইন্ট্রোডাক্টরি দেয়ারেরই নাবাচক বাক্য। তখন সিম্পলি এটাই হবে, শুধু দেয়ার ইজ এই এ কেটে নো বানালেই হয়ে যাবে। নট লাগবে না, নো। এ কেটে নো বানানো। যদি এই বাক্যটাই নাবাচক হয় তাহলে এই টু বি ভার্বটির পরে শুধু নো ব্যবহার করব। দেয়ার ইজ নো পেন ইন দ্য ব্যাগ। ঠিক একই রকম ভাবে যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? দেয়ার ওয়াজ নো পেন। ব্যাগে একটি কলম ছিল না, ব্যাগে একটিও কলম ছিল না। দেয়ার ওয়াজ নো পেন ইন দ্য ব্যাগ। আর যদি এটা ফিউচার টেন্স হতো, দেয়ার উইল বি নো পেন ইন দ্য ব্যাগ। এইবার প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে যে এটা তাহলে প্রশ্নবোধক বাক্য কি হবে?
প্রশ্নবোধক বাক্য। যেমন তাহলে কি হবে, ব্যাগে একটি কলম আছে না বলে ব্যাগে কি, কি শব্দটা আছে, কি শব্দটা যুক্ত করতে হবে। প্রশ্নবোধক বাক্যে বলেছিলাম কি শব্দটা যুক্ত করতে হবে। ব্যাগে কি একটি কলম আছে, এই যে প্রশ্ন হয়ে গেল। প্রশ্নবোধক বাক্যে সিম্পল টু বি ভার্বটা সবার প্রথমে চলে যাবে, তারপর দেয়ারটা আসবে। কি আসবে তাহলে টু বি ভার্ব, এখানে ইজ দেয়ার এ পেন ইন দ্য ব্যাগ। সিম্পল, ইজ দেয়ার এ ব্যাগ, ইজ দেয়ার এ পেন ইন দ্য ব্যাগ। ওকে, এবার দেখো এখানে কথা, তাহলে প্রশ্নটা না হলে এটার বাক্যটা ছিল দেয়ার ইজ এ পেন ইন দ্য ব্যাগ, আর প্রশ্ন হওয়ার জন্য ইজ দেয়ার এ পেন ইন দ্য ব্যাগ। ঠিক আছে, এইবার দেখো এটা যদি পাস্ট টেন্স হয়, ব্যাগে কি একটি কলম ছিল, ব্যাগে কি একটি কলম ছিল, তাহলে এটা শুধু এক জায়গায় পরিবর্তন হতো, ইজের জায়গায় শুধু ওয়াজ, ওয়াজ দেয়ার এ পেন। যদি থাকতো ব্যাগে কি একটি কলম থাকবে, থাকবে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে শুধু এই ওয়াজের জায়গাটায় উইল দেয়ার, তখন বিটা, আমি বলেছিলাম দুটো হেল্পিং ভার্ব থাকলে প্রশ্ন করতে গেলে একটা সামনে যায় একটা পেছনেই থাকে, উইল দেয়ার বিটা এখানেই হবে। তাহলে কি হলো, উইল দেয়ার বি এ পেন। এটাই হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইন্ট্রোডাক্টরি দেয়ারগুলো সাধারণত আমরা প্রথমে যে কোনো বাক্য চিন্তা করার সময় আমরা শিখেছিলাম 12টা টেন্স। কয়টা টেন্স? 12টা টেন্স শিখেছিলাম। তো 12টা টেন্সে প্রথমে যে কোনো বাক্য আমরা লিখলাম, তো লেখার পরে যেমন মাঠে খেলোয়াড়, অনেক খেলোয়াড় আছে, মাঠে অনেক খেলোয়াড় আছে। এখানে প্রথমে এই বাক্যটা আমরা চিন্তা করব 12টার বাক্যের 12টা টেন্সের মধ্যে আছে কিনা। প্রথমে চিন্তা করব, প্রথম ফার্স্ট আমাদের যে কোনো বাক্য দেখার পর চিন্তা হবে 12টা টেন্সে আছে কিনা। 12টা টেন্সে কখন থাকবে? যখন কাজ করছে। মাঠে অনেক খেলোয়াড় আছে, খেলোয়াড় তো কোনো কাজ করছে না ওখানে, তাহলে 12টা টেন্স যে আমাদের 12টা টেন্স মানে এ বি সি, এই তিনটে 12টা টেন্সের এই 1 2 3 4 এই চারটে ভাগ করে এবিসি টোটাল 12টা ছিল। এই 12টা কখন ছিল? এবিসির চারটে ভাগ করে 12টা, তো প্রত্যেকে 4টা করে, এই 12টায় পড়লো না, কাজ করছে না বলে পড়লো না। তখন চিন্তা করব আমরা 2 নম্বরে চিন্তা করব টু বি ভার্ব, অর্থাৎ এখানে কোনো পরিচয় প্রকাশ করছে, খেলোয়াড়দের কোনো পরিচয় প্রকাশ করছে, মাঠের কোনো পরিচয় প্রকাশ করছে না, এটাও হচ্ছে না, তাহলে এটা হলো না, এটাও হলো না। এবার আসবো আমরা টু হ্যাভ ভার্ব, থার্ডে যাবে টু হ্যাভ ভার্ব। এবার টু হ্যাভ ভার্বে দেখবো যে এখানে কি কর্তার কিছু আছে বোঝাচ্ছে, কর্তার কিছু আছে, যেমন মাঠের কি কিছু আছে, খেলোয়াড়, মাঠে অনেক খেলোয়াড় আছে, হ্যাঁ আছে বোঝাচ্ছে, কিন্তু এখানে মাঠে প্রাণহীন, কার? মাঠে খেলোয়াড় আছে, প্রাণহীন জিনিস মাঠ, এবং এই খেলোয়াড়গুলো কোন দলের, কোন টিমের তা বোঝা যাচ্ছে না, যার জন্য উল্লেখ নেই কোন টিমের খেলোয়াড়গুলো। আসল অধিকারী কি? টিমটি, তার জন্য যেহেতু আসল পজেসর আনসার্টেন, তাই এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হবে আজকে যেটা আমরা শিখলাম। তাহলে কি হবে? 4th নাম্বারে চলে আসবে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়ে গেল। তার মানে এটাই হবে। এইবার যখন আমি এটা ধরে ফেললাম ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের সূত্রটা তখন সাথে সাথে বসিয়ে দেবো এক এক করে কেটে। কি ছিল? দেয়ার ছিল, দেয়ার। এবার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমানে দেয়ার। এখানে দেখো খেলোয়াড় কতজন? অনেক খেলোয়াড়, তার মানে এখানে আর হয়ে যাবে। আমি বলেছিলাম এই পেছনেরটার উপর নির্ভর করবে। আর দেয়ার আর মেনি প্লেয়ার্স কোথায় আছে? ইন দ্য ফিল্ড, দেখো এবার এখানে অনেক খেলোয়াড় আছে বলে আর ব্যবহার হচ্ছে। কোথায় আছে? ইন প্রিপোজিশন। এবার মাঠের পাশে থাকলে বিসাইড, মাঠের দেখা গেল ডান পাশে, তখন
বিসাইড দ্য রাইট সাইড, এই করতে হবে। তো এবার যদি এটা মাঠের অনেক খেলোয়াড় আছে জায়গায় ছিল বোঝাতাম, পাস্ট টেন্স ছিল বললে এখানে আটটা ওয়ার হয়ে যেত, আটটা ওয়ার। আর যদি মাঠে অনেক খেলোয়াড় থাকবে তাহলে ফিউচার হয়ে যেত উইল বি, দেয়ার উইল বি মেনি প্লেয়ার, সিম্পল। তো আমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ারে তিনটে জিনিস বোঝানো হলো। সাধারণত স্টেটমেন্ট, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর নেগেটিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটা মনে রাখার জন্য যে কোনো ইন্ট্রোডাক্টরি বাক্যগুলো বলবো, বলার পর একটা একটা করে চেষ্টা করবো। আর যে কোনো বাক্য বলার পর আমরা চারটা ভাবে ধরবো। প্রথম 12টা টেন্সে দেখবো ওখানে পড়েছি কিনা, তারপর টু বি ভার্ব, তারপর টু হ্যাভ ভার্ব, তারপর ওখানে না পড়লে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করবো। আর এইভাবে এই আমরা চারটা স্টেজ করতে গেলেই দেখা যাবে 95% বাক্য, 95% বাক্য আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। যে কোনো বাক্য, প্যারাগ্রাফ বলা, স্পোকেন ইংলিশ বলা, যাই বলি না কেন, আমাদের 95% বাক্যই আমরা ইউজ করে ফেলতে পারবো। এই চার ধরনের বাক্য আমরা কন্ট্রোল করতে পারলে যে কোনো কথা আমরা বলতে পারবো। তো আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। তো আশা করি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।